আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। নজরুল ইসলাম কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভবিষ্যতের কাণ্ডারি এবং ঘরহারা বাঙালি। এই কথাটা কেন বললাম, আজকে একজনের সম্বন্ধে বলবো যাকে আপনারা সকলেই চেনেন, জানেন, শ্রদ্ধেয়, দেশপ্রেমিক, যার নাম সর্বাধিনায়ক, বীর, দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যার নাম সমানভাবে উচ্চারিত হয়, এবং কিছু রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, ভারত বিদ্বেষী, ভারত বিরোধী কিছু রাজনৈতিক দল, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে এই মানুষটা যাকে নিয়ে আজকে আমি ভিডিও করছি, সেই মানুষটার মধ্যে একটা বিরোধ, কাল্পনিক একটা বিরোধের গল্প ফেঁদেছে। সেই মানুষটার সঙ্গে একটু কথা বলবো। তার মানে দেশভক্তির বা দেশপ্রেমিকের সংজ্ঞা আমার মতো একজন মূর্খ মানুষের ভাষায় আমি বলতে পারবো না। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যার সম্বন্ধে ভালো কিছু বলতে পারি না, তার সম্বন্ধে খারাপ কিছু বলতে আমার দ্বিধা হয়। ভালো মন্দ আর সত্য অসত্যের রাজনীতি এবং জন্মদিনের প্রাককালে বলবো না, জন্মদিনটা কিছুদিন হলো হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যটাকে বাঁচানোর যে নায়ক, বাঙালিদের নায়ক, যে বাঙালিদের এবং যে পশ্চিমবঙ্গটাকে গ্রাস করে নিচ্ছিল কিছু দেশবিরোধী নেতার ক্ষমতায় থাকা অবস্থায় পাকিস্তানের দিকে চলে যাচ্ছিল, সেই সব রাষ্ট্রবিরোধী দলের মদতপুষ্ট তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একমাত্র বাঙালি, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যেমন আমাদের দেশের কালচার দেখুন, যারা দেশের জন্য এত করলো, তাদের নামটা কি করে মুছে দেওয়া যায় সেই চেষ্টাটা বরাবর করে গেছে বিগত ক্ষমতাসীন কিছু রাজনৈতিক দল। এখন তারা যদি এই জিনিসটা করে, তাহলে আপনি তাদের কি বলবেন? দেশবিরোধী, দেশদ্রোহী তো বলবেন, তকমা দেওয়া যেতে পারে। যাই হোক, আমি অত দূর যাচ্ছি না। এই ধরনের যারা সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো আরও যারা দেশের কাণ্ডারি, দেশের স্বাধীনতার জন্য, দেশের জন্য, দেশের ভালোর জন্য, দেশের জাতির জন্য যারা লড়াই করেছিলেন বা লড়েছিলেন সর্বস্ব দিয়ে, তাদেরই নাম মুছে ফেলার চেষ্টা করা হয়। তাদেরকে যত রকম পরাজয় অশ্রদ্ধা করা যায়, এরা আমাদের দেশের তৎকালীন সরকাররা করে গেছে। এটি আমাদের ভারতবর্ষ। তাই আমরা ইতিহাসে পড়েছিলাম, আলেকজান্ডার বলেছিলেন, সম্রাট আলেকজান্ডার, যে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। সত্যিই তাই, ঘটনা সত্যি। যারা আজকে এই সকল নেতাদের দৌলতে, দয়াতে, করুণাতে নেতা হয়েছে, গাড়ি বাড়ি করেছে, ফুটানি দেখাতে পারছে, প্রতিষ্ঠিত হয়েছে, নাতিপুতি বউ বাচ্চাদের প্রতিষ্ঠিত করতে পেরেছে, বেমালুম তারা ভুলে গেল, কৃতজ্ঞতা বোধ নেই, যে যাদের জন্য আজকে ভারত স্বাধীনতা পেয়েছে, যাদের জন্য আজ পশ্চিমবঙ্গে আমরা বুক ফুলিয়ে চলতে পারি, বাঙালি হিসেবে বেঁচে আছি, তারা এদেরকে দুচ্ছাই করে, এদের মূর্তি বসানোর বিরোধিতা করি, এদের সম্মান দিতে আমাদের তিনবার চিন্তা করতে হয়, এদের সম্বন্ধে কুৎসারতাতে আমরা ব্যস্ত। এই হচ্ছে বিচিত্র দেশ ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের সেই সকল রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, দেশবিদ্বেষী কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। দেখুন, আমি যেটা বলতে চাই, যে আস্তরণ সরিয়ে একটা মানুষকে
দেখতে বা দেখাতে চায় কে? কে মনে রাখে রবীন্দ্রনাথের সেই অমোঘ উক্তি, যেটি একটু আগে বলেছিলাম, যার সম্বন্ধে কিছু বলতে পারি না, মানে যার সম্বন্ধে ভালো কিছু বলতে পারি না, তার সম্বন্ধে মন্দ কিছু বলতে আমার দ্বিধা হয়। এটা একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবি বলতে পারেন। দেশদ্রোহী, দেশ বিদ্বেষী, দেশ বিরোধী নেতা নেত্রীরা কখনো এই ধরনের কথা বলতে পারবে না, উল্টোটা করবে। এবং ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্মের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এটা তো নিঃসন্দেহে সত্য কথা, সত্য ঘটনা, সত্য বিষয়। এবং এই তত্ত্বকে নস্যাৎ করতে তিনি পশ্চিমবঙ্গের জন্মের ক্ষেত্রে কোনো ভূমিকাই নেননি এমন মতেরও সমর্থক অনেক আছে, প্রচুর আছে। কিন্তু এর বাইরেও আছেন আরও অনেকে, যাদের চোখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেবলই ব্রিটিশের অনুগ্রহপ্রাপ্ত একজন রাজকর্মচারী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার প্রচার এবং প্রসারের যুগান্তকারী ভূমিকা নেওয়ার পরেও, রবীন্দ্রনাথকে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার বক্তৃতা দেওয়ার পরেও তিনি যথেষ্ট বাঙালি হয়ে উঠতে পারেননি বিলেত ফেরত ব্যারিস্টারদের কাছে। তৎকালীন শিক্ষিত ব্যারিস্টার, রাজনৈতিক দেশবিরোধী, অবশ্যই দেশবিরোধী, ভারত বিদ্বেষী সব ব্যারিস্টার উচ্চশিক্ষিত। কিন্তু তাকিয়ে দেখুন, যারা আজকে ওই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তুচ্ছতাচ্ছিল্য করে যতটা পারি ছোট করার চেষ্টা করেছেন, পারেননি। আজ সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী থেকে শুরু করে তার কার্যক্রম, তার দেশভক্তি, তার দেশের জন্য লড়াই, এই কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই দেশবিরোধী ছিলেন। এখন বর্তমান যে মুখ্য ওমর আবদুল্লার যে দাদু, তিনি যখন 370 ধারাটা চালু করেছেন, তার বিরুদ্ধে সেখানে এই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গিয়ে লড়াই করে আন্দোলন করেছিলেন। তাকে জেলবন্দি করে, তাকে কথিত আছে বিষ প্রয়োগ করে তাকে মেরে দেওয়া হয়েছিল, এবং তাকে ইন্ধন দিয়েছিল আরেকটি বড় রাজনৈতিক দলের তৎকালীন ক্ষমতাসীন একজন পদে থাকা মন্ত্রী, সেটা নামটা আমি নাই বললাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জেলবন্দি করে কাশ্মীরে তাকে মেরে ফেলা হয়েছিল। কারা মেরেছিলেন? পাকিস্তানপন্থীরা, ভারত বিদ্বেষীরা। তার বিচার আজও হয়নি। আর যে মেরেছিলেন সে তো অনেক আগেই নরকে চলে গেছেন। যাই হোক, তাদের তুলনা, তাদের সঙ্গে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশমর্যাদার বংশাবলী ধারে কাছে আসবে না। দুজনেই কৃতি সন্তান, দুজনেই মেধাবী সন্তান, দুজনেই যথেষ্ট শিক্ষিত, উচ্চবিত্ত, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই দুজনের ধারে কাছে সেই সকল দেশবিরোধী, দেশদ্রোহী নেতা নেত্রীরা বা সেই সময় সরকারের যারা ক্ষমতায় ছিলেন ধারে কাছে আসবেন না। তাদের এই দুজনের জুতোর ফিতে বাজারও পর্যন্ত যোগ্যতা নেই। কারণ এই দুজন এতটাই মহিমান্বিত, এতটাই সৎ, এতটাই পিপটি ইটভাটার ইটের মতো দেশভক্তি, তাদের স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তাদের বলিদান এতটাই উজ্জ্বল। এবং 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং, সেই সোহরাবুদ্দিন খান, যিনি
হাজারে হাজারে হিন্দুদেরকে কলকাতায় মারার ব্যবস্থা করেছিলেন, মেরেছিলেন। বাঙালি হিন্দু মহিলাদের ধর্ষিতা অংশগ্রহণ করেছিলেন। সেই ক্যালকাটা কিলিংয়ে কলকাতা নারকীয় হত্যালীলা চলতে দেখে বা নোয়াখালীর হিন্দু গণহত্যার পশ্চাৎপটে, সেই নোয়াখালীতেও সেই একই ঘটনা ঘটেছিল। হিন্দু রমণীদের ধর্ষণ করা হয়েছে, প্রচুর হাজার হাজার হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছিল, গণহত্যা করা হয়েছিল। দুটো ঘটনাই এক, তারা ধার্মিকভাবে বা ধর্মীয়ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন। সেই হিন্দু গণহত্যার পশ্চাৎপটে বাঙালি হিন্দুর জন্য একটু বাসভূমি দাবি করলেই তাকে দাগিয়ে দেওয়া হতো সাম্প্রদায়িক হিসেবে। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সত্যি কি সাম্প্রদায়িক ছিলেন? কেউ বলতে পারবে না। দাগিয়ে দিলে তো হয় না, কারণ তার জীবনধারা, তার কার্যবিবরণী, তার লড়াই, তার জীবনকাল সেটা বলে না। এবং যিনি সাম্প্রদায়িক, তিনি আবার ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতির পাঠ্যক্রম চালু করেছিলেন তার বিশ্ববিদ্যালয়ে। তবে কি তিনি সাম্প্রদায়িক? হতে পারে না। যিনি সাম্প্রদায়িক নিজের চরম অসুস্থতায়, তারই শরণাপন্ন হচ্ছেন বিদ্রোহী কবি মুসলিম সম্প্রদায়ের কাজী নজরুল ইসলাম। তখন তাকেই দেখা যাচ্ছে নজরুল ইসলামের চিকিৎসার অকাতরে অর্থ ব্যয় করতে। এগুলো অনেক অজানা তথ্য আজকে আমি শেয়ার করি এই মানুষটার সম্বন্ধে। আমি একজন এরই লেখক, একজন বিদগ্ধ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের থেকে পড়া জানা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এবং আর নজরুল ইসলাম যাতে দেশে মানে বেশ অনেক দিন পশ্চিমের হাওয়াকে সুস্থ হয়ে উঠতে পারেন, সেই ভাবনায় নিজের মধুপুরের বাড়িতে এই বিদ্রোহী কবি নজরুল ইসলাম, অসুস্থ নজরুল ইসলামকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইনি সাম্প্রদায়িক? আর এই যে কবির থাকার ব্যবস্থা করার পরেও বিদ্রোহী কবি নজরুল ইসলাম নিজে যাকে প্রণাম জানাচ্ছেন ভবিষ্যতে কাণ্ডারি হিসেবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে এক পংক্তিতে উচ্চারণ করছেন, যার নাম, যাকে অকুণ্ঠভাবে লিখতে পারছেন, 500 টাকা পেয়েছি, আরও 500 টাকা, মানে 500 টাকা অনুগ্রহ করে যত শীঘ্রই পারেন আমাকে পাঠিয়ে দেবেন। এই কাতর আবেদন জানিয়েছেন অসুস্থ কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। কার কাছে করছেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে। তাহলে সত্যি কি তিনি দাগিয়ে দেওয়া সাম্প্রদায়িক মানুষ ছিলেন? উত্তর তো আপনারাই দেবেন। উত্তর তো সমাজ অলরেডি দিয়ে দিয়েছে, সময় কাল সবই দিয়ে দিয়েছে। এই কুযুক্তির প্রচারকদের কোনোদিন কখনো 1946 সালের কলকাতা হত্যালীলার সময়ে সোহরাওয়ার্দী, মানে সোহরাওয়ার্দী পুরোটা নাম, বিশ্বস্ত অনুচর হিসেবে মুজিবুর রহমান যে ভূমিকা নিয়েছিলেন তাই নিয়ে একটি প্রশ্ন করতে কখনো দেখেছেন? দেখেননি। আর তার চেয়েও বিশেষ করে ঠিক করে রাখেন কাকে কোন রোগে তাকে দাগিয়ে দেওয়া যেতে পারে। যেগুলো বললাম, দেশবিরোধী, দেশদ্রোহী কিছু মানুষ, তারা পদে থেকেছেন, ক্ষমতায় থেকেছেন, দেশ চালিয়েছেন,
পাকিস্তানপন্থী, বাংলাদেশিপন্থী, তখন তো বাংলাদেশ হয়নি, চীনপন্থী, একদম 100%, 150% দেশবিরোধী, যারা এরকম বরেণ্য দেশ সন্তানদের বিরুদ্ধে এই ধরনের কথা দাগিয়ে দিতে চেষ্টা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পায়ে জুতো ফিতে বাঁধার যোগ্যতা ছিল না সেই সকল নেতাদের। তারা এবং তাদেরই সমর্থন করা কিছু আরেকটি রাজনৈতিক দলের বলেছিল নেতারা যে নেতাজি সুভাষচন্দ্র বসু তেজর কুকুর, এদেরকে যে বাঁচিয়ে রাখা হয়েছিল, কেন স্টেপ না হয়নি, তার কারণ হচ্ছে তাদের মাথার উপরেও ভারত সরকারে তখন ক্ষমতায় আরেকটি দল ছিল, যারা নেতাজি সুভাষচন্দ্রকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি, তাকে ইংরেজদেরকে উৎসাহিত করা হয়েছিল তাকে মেরে ফেলতে। কারণ একটাই, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশে ফিরলে আমরা, আমার নাতি, আমার মেয়ে, আমার বংশধর কেউ ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে না। এই মানুষটা এসে গেলে সর্বোচ্চ শিখরে সর্বসম্মতিক্রমে বাংলা সোনার সন্তান, পৃথিবী বিখ্যাত দেশপ্রেমিক সর্বাধিক নায়ক, দুঃসাহসী নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধানমন্ত্রী হতেন। যাই হোক, যেটা হয়নি, গান বিজ্ঞান। এবং এই যে বিশ্বের সেই সমস্ত মানুষের চোখে 14 পুরুষের ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন যারা, আর দেশ ছেড়ে পালাতে গিয়ে পৃথিবী ছেড়েই চলে যেতে হয়েছিল যাদের অনেককে। তো 10 কাঠা 20 কাঠা ভিটের উপরে যাদের ভদ্রাসন ছিল, তারা তখন প্রাণটুকু হাতে নিয়ে অচেনা ভূখণ্ডে চলে আসে, তখন সেই প্রক্রিয়ার ভেতর ক্রিয়া সচল থাকলেও অনুভব মরে যায়, অনুভূতি, বিচার বুদ্ধি শেষ হয়ে যায়। ধর্ষণের সময় ধর্ষিতার কাছে সময় যেমন আর সময় নয়, আর মাথায় এসে লাগা বুলেট বাস্তুহারার কাছে তার আস্তানাও তেমন কোনো আবাস নয়। জল থেকে তুলে আনা কাঠামো শুধু সেই কাঠামোটাকে রাখার জন্য একটা ঠেকনার দরকার হয় এবং দরকার হয়েছিল। তাকে আশ্রয় বলা যায় কি? তাহলে পরে ওই শতচ্ছিন্ন চট কাঠের বাকল কিংবা তালপাতার তৈরি 3-4 বড়জোর 5 হাতের ডেরাটাকেই বা বাসা বলা চলে কিভাবে? ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা শালপাতা আর পচা ন্যাকড়া জেলে 3 ইটের উনুনে জলের মতো পাতলা খেসারি বা বিউলির ডাল নয়, স্রেফ খুদ অথবা কপাল ভালো থাকলে কয়েক মুষ্টি চালের সঙ্গে একখানা আলু ফুটিয়ে চালের সাথে ওই মানুষগুলোকে নিয়মিত খাওয়ার জন্য জলের দেশে এমন নিয়ত হয়ে দাঁড়ালো, ওই 1 ফুটো খুদের সঙ্গে কপাল ভালো থাকলে ওই কয়েক মুষ্টি চালের সঙ্গে ধরুন আলু সিদ্ধ বা আলু ফুটিয়ে নেওয়ার যে মানুষগুলো নিয়ত হয়ে দাঁড়ালো জলের দেশে থাকার সময়, তারাও যে পাতে দুরকম মাছ পেয়েছে তার কোনো ইতিহাসে কি লেখা থাকলো? কেউ সমর্থন করলো? কেউ কি সম্মান দিল? না, দেয়নি। এবং তাদের কাছে তো শুধু সত্যটাকে মিথ্যা, কুৎসা, চরিত্র হননের একটা প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। কি করে ছোট করা যায় এই মানুষগুলোকে? ক্ষমতার লোভ। আর এই কলিকাল যখন বিনা অপরাধে অপরাধী হয়ে নিজের দেশ থেকে উচ্ছেদ হতে হয় মানুষদের, গরিব মানুষদের, হতদরিদ্র মানুষদের, বাস্তুহারা মানুষদের, মৃত্যু যন্ত্রণা নিয়ে তো নয়, কিন্তু ওই সব কিছু মিথ্যে বলে মনে হতে থাকা
মানুষগুলোর কাছে সত্যিকারের ত্রাতা হিসেবে যদি কেউ অবতীর্ণ হয়ে থাকেন, তবে তিনি ছিলেন সেই সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি কি করেছেন ওই দুস্থ, অসহায়, বাস্তুহারা, অত্যাচারিত, ধর্ষিতা শরণার্থীদের জন্য, বাঙালির জন্য, হিন্দুদের জন্য, সেটা জানা প্রয়োজন। তিনি করেছিলেন নিজের জীবনকে বিপন্ন করে। সেই রাগটা তো ছিল, সেই জন্য তিনি যখন কাশ্মীরে গিয়েছিলেন আন্দোলন করতে, তৎকালীন ওই ফখরুদ্দিন শেখ আবদুল্লাহ, খুব সম্ভব নামটা, এই এখন বর্তমান মুখ্যমন্ত্রী কাশ্মীরের ওমর আবদুল্লাহর দাদু, সুযোগ পেয়েছিলেন। কিছু ইন্ধন এসেছিল, কিছু পরামর্শদাতা পাশে ছিল, যার ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ওই একটা কারণে আন্দোলনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছিল এবং তাকে কথিত আছে বিষ প্রয়োগ করে তাকে মেরে দেওয়া হয়েছিল। নাহলে সেই মানুষটা যদি আজকে বেঁচে থাকতো, ভারতবর্ষ আরও অনেক কিছু তার এই কৃতি সন্তানের কাছ থেকে পেত। যাই হোক, এগুলো মনে রাখা দরকার আমাদের, এবং মনে রাখতে হবে, এটাই কথা। আর যেটা ছিল যে একদিন আগে অবধি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়েও একদিন পরে ভারত সরকার কর্তৃক পরিত্যক্ত মানুষেরা শিয়ালদা স্টেশন, আমাদের এই শিয়ালদা স্টেশন কলকাতার, এই শিয়ালদা স্টেশনে থাকা অবস্থায় নিজেদের হিন্দু বলে পরিচয় দেননি, পরিচয় দিয়েছেন বরিশাল্লা, নোয়াখাইলা, ঢাকাইয়া অথবা চাঁদগাইয়া বলে সেই শরণার্থীরা। সেই দিনগুলিতে সর্বশক্তি দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের বাঁচানোর চেষ্টা করে গেছেন। সেই সময় পাশে সেই সময় জাতীয় কংগ্রেস দলের কোনো নেতা বা নেত্রী বা দল ছিল না তৎকালীন দেশের তো পার্টি নয়, দেশের রাজনৈতিক দল নয়, বিদেশের ভাবধারায় গঠিত এই বামফ্রন্ট কমিউনিস্ট পার্টি। তখন কিন্তু এরা কেউ মুসলিম লীগ, যারা বরাবরই হিন্দু বিদ্বেষী ছিল, তাদের মতোই হিন্দু বিদ্বেষী ছিল বলে মুসলিমই সবসময় বিরোধিতা করে গেছে। এরা কিন্তু বাকি যে দলগুলো ছিল, এরা কখনো বাংলাদেশ হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেনি। না হলে আজকে আজাদ কাশ্মীর, মানে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান নিয়ে নিতে পারত না। পাকিস্তান ভারতের মধ্যে ছিল, সেটা কখনো ভাগ হতো না। তারও এক ধরনের দেশপ্রেমিক। এইসব ইতিহাসগুলো জানা দরকার। আর না জানলে এই যে মুলুটির শেষ রাজ্য, মানে মুলুটির শেষ রাজ্য, সীতেশচন্দ্র রায়ের ডায়েরিতে যেমন পাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিঠির উল্লেখ আমরা দেখতে পাই। আছে চিঠিটা, হয়তো অনেকে পড়েছেন জানি না, গবেষকরা যদি প্রকাশ করে থাকেন, এবং তাতে উল্লেখ আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 10 কুইন্টাল চাল আর 5 কুইন্টাল ডাল চেয়ে পাঠিয়েছিলেন রাজা সীতেশচন্দ্রের নিকট, আর সেই চাল আর ডাল দিতে তিনি লোক পাঠিয়েছিলেন বীরভূমের প্রান্তে। আর সেই সীতেশচন্দ্র একা তো নন, অসংখ্য ছোট বড় জমিদারের কাছে থেকে সেই সময় চাল, ডাল আর কাপড় চেয়ে বেড়াতেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই অত্যাচারিত বাঙালি হিন্দু শরণার্থীদের জন্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই জন্যই তিনি বাঙালিদের সেরাদের একজন সেরা সন্তান। আর এবার বলুন তো কি দরকার ছিল তার?
একটাই দরকার ছিল, পশ্চিমবাংলার স্টেশনে স্টেশনে অন্যভাবে বস্ত্রাভাবে কাতরাতে থাকা মানুষগুলোকে একটু প্রশ্বাস দেওয়ার বা প্রশ্বাস নেওয়ার আর নিঃশ্বাস ছাড়ার ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্য ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময়। তিনি করেছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আর তার বিরোধী দেশদ্রোহী এবং দেশ বিদেশি রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা বা দলগুলো তাকে শেষ করে দিতে চেয়েছিলেন। সেই সময় এক সাংবাদিকের কথায় প্ল্যাটফর্মের কিছুটা জায়গা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। উদ্বাস্তু শিবিরের স্থান না পাওয়া পর্যন্ত ওই জায়গাটাই তাদের ঘরবাড়ি ছিল। আর ওই স্বল্প পরিসর জায়গায় 5 থেকে 6,000 মানুষ স্ত্রী পুত্র কন্যা নিয়ে গাদাগাদি করে দিন কাটাচ্ছেন। এত মানুষের পানীয় জল সরবরাহের জন্য জলের কল মাত্র 3টে ছিল। কাশী বিশ্বনাথ সেবা সমিতিকে অনুরোধ উপরোধ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রায় প্রতিদিন খাবার জলের ট্যাঙ্ক পাঠাতেন শিয়ালদা স্টেশনে সেই সকল ঘরছাড়া বাস্তুহারা বাঙালি শরণার্থীদের জন্য। এই খবর কজন বাঙালি জানেন? এই কাহিনী কজন দেশবাসী জানেন? আর তৎকালীন ভারত বিদ্বেষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিরোধী দেশদ্রোহী চীনপন্থী পাকিস্তানপন্থী কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা জানতেন, তাই উঠে পড়ে লেগেছিলেন তাকে তকমা দাগিয়ে দেওয়া যে তিনি একজন হিন্দু সাম্প্রদায়িক মানুষ। পেরেছেন কি? পারেননি। সত্য সাময়িক চাপা থাকে, কিন্তু তারপরে বিস্ফোরিত হয়ে লাভা যেমন উদ্গারিত হয়, ঠিক সেরকমভাবেই আজকে উদ্গারিত হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে এই বাঙালির আরেক সুসন্তান, কৃতি নেতা বা সন্তান, জনসংঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গ রাজ্যের রক্ষা করার বা রক্ষাকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জল করছে তার ইতিহাস, সেটা ক্রমশ আরও প্রচারিত হবে, পাঠ্যপুস্তকে আসবে, মানুষ জানবে। আপনার মতো আমিও জানছি। এবং কি দরকার পড়েছিল যে বলাগড়ের সম্পন্ন ঘটির ভবানীপুরের বাড়িতে বসে সর্বহারা বাঙালিদের কথা ভাবা? খুলনা, যশোর, ঢাকা, ময়মনসিংহের লোকগুলো অন্তত জল তেষ্টার না পড়ে সেটুকু নিশ্চিত করা। বলুন, সেই তৃষ্ণার্ত মানুষদের জন্য তিনি তৃষ্ণা মেটানোর দায়িত্ব নিয়েছিলেন। ঘরে খেয়ে বনের মোস্তানোর মতো ঘটনা তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং সে কি কেবল ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী পরমানন্দ সরস্বতী তাকে সকল বিপন্ন হিন্দুর দায়িত্ব নিতে বলেছিলেন? পরমানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী মহারাজ স্বামীজি। প্ল্যাটফর্মে বসবাস করার সময় রিফিউজিরা শুকনো চিড়েমুড়ি গোছের খাবার পেতে ডোর হিসেবে, ওই খাবারগুলো পেত ডোর হিসেবে, আর রিফিউজি যুবতীরা খোলা জায়গায় হাজার মানুষের মধ্যে স্নান করতে বাধ্য হতো। তাদের স্নান দৃশ্য দেখতে দেখতেই কার কত দাম উঠতে পারে দালালদের ভেতর তাই নিয়ে পরামর্শ চলতো সেই সময়ও। সেই সময় ধরনের মানুষ পিচাস ছিল। আর সিদ্ধান্ত হয়ে যেত কাকে কত টাকার বিনিময়ে পাচার করা যাবে। ওই রকম পাচার হতে হতে বেঁচে যাওয়া বহু কিশোরীকে চারুলতা দেবী নিজের আশ্রমে জায়গা দিয়েছিলেন। চারুলতা দেবীর কথাও আমাদের মনে নেই, থাকলে ভোলা সম্ভব ছিল না। কিভাবে ঢাকা থেকে শতাধিক কন্যাকে তিনি ওই পাকিস্তানি রাজাকার আল বদরদের
পিচাসদের, নারী খাদকদের হাত থেকে তিনি বা তাদের আক্রমণ থেকে রক্ষা করে রাতের ট্রেনে লুকিয়ে কলকাতায় নিয়ে এসেছিলেন সেই চারুলতা দেবী। তাকে আনন্দ আশ্রম তৈরির জায়গা দিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, কংগ্রেস নেতা। তিনি ছিলেন ভগবান তুল্য। ইনার মতো এত সৎ মানুষ, কংগ্রেসী নেতা, পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কংগ্রেসের মতো দলে কী করে ছিলেন বলতে পারবো না, এটা তো আমার জন্মের আগের ঘটনা। তবে যতটুকু ওনার সম্বন্ধে শুনেছি, উনিও শ্রদ্ধার্ঘ্য পাওয়ার যোগ্য, নমস্কার যোগ্য, ভক্তি পাওয়ার যোগ্য ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি যথেষ্ট করেছিলেন বাঙালিদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, এবং তাকে তারই দলে বড় বড় মাথা, তাদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হতে হয়েছিল, তাদের সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়েছিল। কিন্তু তারাও হার মেনে গিয়েছিল একটাই কারণে, যে জওহরলাল নেহরু থেকে শুরু করে আর যারা বড় বড় নেতা ছিলেন, বল্লভভাই প্যাটেল, সবাই, এমনকি কমিউনিস্ট রাজপুত্র জ্যোতি বসুর মতো মানুষও সম্মান দিতেন, ভয় পেতেন ডাক্তার বিধানচন্দ্র রায়কে, তার কারিশমার জন্য, তার সততার জন্য, তার প্রতিভার জন্য, তার প্রশাসনিক দক্ষতার জন্য। যার ধারে কাছে এই সকল নেতাগুলো কোনোদিনই আসতে পারেনি, পারত না, পেরেছিল না। এবং দেখুন, কিন্তু নিজের জীবনের শেষ দিন পর্যন্ত যিনি চারুলতা দেবীর কর্মযজ্ঞের প্রধান সহায় ছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদের অনুরোধেই সঙ্গে করে নিয়ে আসা মেয়েদের বাইরের অনেককে আশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এই চারুলতা দেবী। প্রতিটি মেয়েকে কোনো না কোনো হাতের কাজ শিখিয়েছিলেন, যাতে সে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে নিতে পারে। আর সেই কাজগুলির মধ্যে প্রধানতম ছিল সেলাই। বিধানচন্দ্র রায় বা মেঘনাদ সাহার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় রাজনীতিকে উড়িয়ে বিপন্ন বাঙালিকে, ঘরহারা বাঙালিকে, লাঞ্ছিত বাঙালিকে বাঁচানোর চেষ্টা করে গেছেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার শেষ নিঃশ্বাস অবধি। এই হচ্ছে একটা বিশাল ব্যাপার। আর জানেন, অত সেলাই মেশিন কে জোগাড় করে দিত চারুলতা দেবীকে? যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গালি না দিয়ে এক গ্লাস জল খান না আভা গর্দরা, দেশ বিরোধীরা, দেশদ্রোহীরা, তিনি ইংল্যান্ড তথা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা তার ছাত্রদের কাছে দরবার করে কিভাবে সেলাই মেশিন কেনার জন্য প্রয়োজনীয় টাকার সংস্থান করতেন, একটু খোঁজ নিয়ে দেখবেন না? এইভাবে তিনি ভিক্ষে করে সেই সেলাই মেশিনগুলো এনেছিলেন। এবং তার প্রাক্তন ছাত্ররা যারা বিদেশে থাকতেন, তারা অকাতরে তাকে সাহায্য করে গেছেন আর্থিকভাবে। সালাম তাদেরও, কুর্নিশ তাদেরও। যেরকম কুর্নিশ সালাম আমরা নেত্রী সুভাষচন্দ্র বসুকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানাই, ঠিক তাদেরকেও সেইভাবেই জানাই। শুধু ছাত্ররাই বা কেন, ছাত্রীদের কথা ভাবেননি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? আশুতোষ কলেজের দোতলায় মহিলা বিভাগ চালু করার পেছনে তার ভূমিকার কথা লীলা মজুমদারের লেখাতেও আমরা পড়েছি। যারা পড়েছেন তারা জানতে পারবেন। মেয়েদের পড়াশোনার এগিয়ে দেওয়ার পথে বিন্দুমাত্র অসুবিধা হলে তাকে জানাতে বলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আসলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই মানুষ ছিলেন যিনি নিজের শরীরে এগিয়ে দিয়ে বাদ দিতে গিয়েছিলেন আরুণীর মতো প্রায় নির্বস্ত্র একটি মেয়েকে দেওয়ার জন্য নিজের প্রয়াতা স্ত্রীর শাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তিনি দোকানে গিয়ে শাড়ি কেনার অপেক্ষা তিনি করেননি।
ডাক্তার বিধানচন্দ্র রায় বা ডক্টর মেঘনাথ সাহার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় রাজনীতিকে তুড়ি মেরে উড়িয়ে বিপন্ন বাঙালিকে, ঘরওয়ালা বাঙালিদের, লাঞ্ছিত বাঙালিকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার শেষ নিঃশ্বাস অবধি তার মূল্যায়ন হবে না? নিশ্চয়ই হবে, হতে বাধ্য। যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে হচ্ছে, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও তার জীবনের কার্যক্রমে মূল্যায়ন অবশ্যই হবে, হতে বাধ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন।